জীবন বদলে দেওয়া অনেক মুভির গল্পই আমি আপনাদের শুনিয়েছি। আজও ঠিক তেমনই একটি জীবন বদলে দেওয়া মুভির গল্প শোনাবো আপনাদের। সিনেমা যে শুধু বিনোদনের জন্য নয়, তার পারফেক্ট উদাহরণ আজকের এই গল্পটি। মুভির নাম হচ্ছে অ্যাটেম্পট, অর্থাৎ চেষ্টা। এটি একটি টার্কিশ সিনেমা। আপনার আমার কণ্ঠ কিংবা বলার ধরন খারাপ লাগতেই পারে, তবে এইটুকু কথা দিতে পারি, মুভির শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটার সময় আপনি গল্পের সাথে জুড়ে থাকবেন। আর মুভির শেষে মনের মধ্যে কিছু না কিছু নিয়ে যাবেন, যেটা হয়তো আপনার স্মৃতির পাতায় থাকবে দীর্ঘকাল। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে তুর্কির একটি প্রাইভেট স্কুলের ক্লাসরুম দেখানো হয়। একটি বাচ্চা সবাইকে সতর্ক করছে, ম্যাম এখনই এসে যাবে, সবাই প্রস্তুত হও। এর মধ্যে টিচার প্রবেশ করেন আর সবাই একসাথে তাকে দাঁড়িয়ে সালাম দেয়। তখন দাঁড়িয়ে থাকা সেই বাচ্চাটি চিৎকার করে বলে, ম্যাম শুনেছি আজ আপনি আমাদের ছুটি দিয়ে দিয়েছেন, এটা কি সত্যি? তখন বাকি বাচ্চারা বলে ওঠে, শুক্রিয়া। ম্যাম কিছুই বুঝতে পারছেন না। তিনি বলেন, এটা কোন ধরনের ফাজলামো? যাও যে জায়গায় বসো। কিন্তু ওই ছেলেটি সহ সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ম্যাম কিছুটা রেগে যান, কেউ তার কোনো কথা শুনছে না। তখন তিনি বাকিদের ঝাড়ি দিয়ে বসিয়ে দেন, কিন্তু সেই ছেলেটি সেখানে চুপচাপই দাঁড়িয়ে আছে। ম্যাম তাকে বকাঝকাও করছে আর বলছে সবকিছুর একটি সীমা থাকে। এদিকে বাকি বাচ্চারা সবাই ওই ছেলেটির মুখের দিকে তাকিয়ে আছে আর সবাই ঘড়ির দিকেও তাকাচ্ছে। ম্যাম এখনো কিছুই বুঝতে পারছেন না। কিছু সময় পরে সবাই কাউন্টডাউন শুরু করে, 10, 9, 8 এভাবে। ম্যাম বিরক্ত হচ্ছেন আর কাউন্টডাউন শেষে সবাই চিৎকার করে ওঠে, সেই সাথে সেই ছেলেটিও। সে খুশিতে দৌড়াতে থাকে আর বলে, আমি বাজিতে জিতে গিয়েছি। ম্যাম খুবই রেগে যান। তিনি ওই ছেলেটির হাত ধরেন আর বলেন, ইলগার এটা কোন ধরনের বেয়াদবি? ইলগার হাত ছাড়িয়ে নেয় আর বলে, আপনার সাহস কিভাবে হলো আপনি আমার হাত ধরলেন? এটা প্রাইভেট স্কুল, এটা আমার বাবার স্কুল। বাবাকে বলে আপনাকে এখান থেকে চাকরি থেকে বের করে দিব। ম্যাম খুবই রেগে যান আর বলতে দেখেন সবকিছুরই সীমা রয়েছে। আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে চাকরি করতে আমি রাজি না। তিনি তার ব্যাগ নিয়ে রাগ করেই সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু ইলগার নামক বাচ্চাটি, সে এখনো সেলিব্রেট করেই চলেছে। সে বাজিতে জিতে গিয়েছে, তাই সে সবাইকে ঘোষণা দেয় আজ ছুটির পর সে তার ক্লোজ বন্ধুদের নিয়ে 5 স্টার হোটেলে যাবে। অলরেডি সে বুকও করে রেখেছে। আর আপনাদের বলে রাখি, এই ইলগারই হচ্ছে এই মুভির মূল চরিত্র। পরের দৃশ্যেই দেখা যায়, ছুটি শেষে ইলগার আর তার বন্ধুরা স্কুল ভ্যানে করে বাসায় ফিরছিল। কিন্তু বুদ্ধি করে মাঝপথে ইলগার আর তার 2 বন্ধু নেমে যায়। ভ্যান ড্রাইভার তাদের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু তারা আর পেছনে ফিরে তাকায় না। হাঁপাতে হাঁপাতে এক বন্ধু ইলগারকে বলে, মেইন রাস্তা দিয়ে হোটেলে যেতে গেলে আমাদের অনেক সময় লাগবে, তার চেয়ে চলো এই গলির মধ্যে দিয়ে চলে যাই। তখন অন্য এক বন্ধু বলে, এই গলির মধ্যে তো গরিব লোকজন থাকে, আমরা যদি এই গলির মধ্যে দিয়ে যাই তারা আমাদের ভালো জামা কাপড় দেখে আটকে রাখবে আর আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিবে। ইলগার হাসি দিয়ে বলে ওঠে, এসব গরিব মানুষদের ভয় পাওয়ার দরকার নেই, ওদের এত সাহস হবে না, চলো এই পথ দিয়েই যাই। 3 বন্ধু পা বাড়ায়। আমরা একটি পানির বোতল গড়াতে গড়াতে এদিকে আসতে দেখি। বোতলটি এসে সরাসরি ইলগারের পায়ে আঘাত করে। সে রাস্তায় পড়ে যায় আর বোতলের পেছনেই ছুটে আসছিল ইউসুফ নামের এই ছোট্ট ছেলেটি। সে এসেই ইলগারের কাছে ক্ষমা চায় আর জিজ্ঞেস করে, আপনার কোথাও লাগেনি তো? বাচ্চা ছেলেটি খুবই লজ্জিত, কিন্তু ইলগার তো খুবই অহংকারী, সে কোনোভাবেই ক্ষমা করবে না। সে আর তার বন্ধুরা বলতে থাকে, গরিবের বাচ্চা তুই এটা কি করলি, তোর এত বড় সাহস? ইউসুফ বলতে থাকে, ভাই আমি ইচ্ছে করে করিনি, আমার হাত ফসকে বোতলটি পড়ে গিয়েছিল। ইলগার তার ব্যাগ খুলতে খুলতে বলে, তারা দেখাচ্ছি তোর শাস্তি। সেই বোতলটি ফুটো করার জন্য একটি কম্পাস বের করে। ইউসুফ খুবই অনুনয় বিনয় করে, ভাই এটা আমার রুজি রুটি, প্লিজ এটা নষ্ট করো না, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। ইলগার বলে, ক্ষমা চাওয়া যথেষ্ট না, আমি এক শর্তে তোকে মাফ করতে পারি, তুই এখন আমাদের সবাইকে গাধার ডাক দিয়ে শোনাবি। ইউসুফ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তোমরা আমাকে কি মনে করেছো? ইলগার বলে, এর বিনিময়ে তোকে 20 লিরাও দিব। এই বোতল সাপ্লাই করে কত পাস? সর্বোচ্চ 1 লিরা। ইউসুফ ধীর গলায় বলে, আমার কাছে আমার আত্মসম্মানটাই বেশি, টাকা না। ইলগার তাচ্ছিল্য করে বলে, এই জন্যই তোরা গরিব, তোর জায়গায় আমি হলে এই টাকা নিয়ে নিতাম। ইউসুফ তার বোতলটি ফেরত চায়। তখন ইলগার পা দিয়ে ধাক্কা দেয় বোতলটিতে, সেটি গড়াতে গড়াতে নিচে চলে যায় আর বাচ্চা ছেলে ইউসুফ তার পেছনেই দৌড়াতে থাকে। ইলগার আর তার বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে ওঠে। আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন, ইলগারের বাবার অনেক টাকা আর সে খুবই অহংকারী একটি ছেলে। এরই মধ্যে ইলগারের ফোনে একটি কল আসে। সে তখনকার লেটেস্ট আইফোন ইউজ করত। ফোনটি ছিল তার মায়ের। সে যখন রিসিভ করে সে একদম নিস্তব্ধ হয়ে যায়, তার হাত পা কাঁপছে। ধীরে ধীরে সে ফোনটি কান থেকে নামায়। তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি হয়েছে ইলগার? ইলগার আকাশের দিকে তাকিয়ে আছে আর ধীর গলায় বলে, বাবা মারা গিয়েছেন। এর পরের দৃশ্য চলে আসে কবরস্থানে। এখানে ইলগারের বাবাকে দাফন করা হচ্ছে।
পরিবারের সবাই উপস্থিত। এই কোকড়াচলের লোকটি হচ্ছে ইলগারদের পারিবারিক উকিল, আর কালো ড্রেস পরা মহিলাটি হচ্ছে ইলগারের মা। ইলগারও সেখানে উপস্থিত ছিল, আর তার ছোট 2 ভাই বোনও। কিন্তু হঠাৎ ইলগার সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তার পিছু পিছু তার মাও বের হয়, কিন্তু তিনি ইলগারকে থামাতে পারেন না। তিনি আবারও কবরস্থানে ফিরে আসেন। উকিলের চোখে তার চোখও পড়ে। এদিকে ইলগার দৌড়ে তার বাসায় চলে এসেছে। এই বৃদ্ধ লোকের এই মহিলাটি তাদের বাসার পুরনো কাজের লোক। তারা ইলগারকে ছোট সাহেব বলে ডাকে। ইলগার দৌড়ে দোতলার তার রুমে চলে যায়, আর বিছানায় বসে প্রচন্ড কাঁদতে থাকে। বলতে থাকে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? বাবার তার ছবিটা টেবিলের উপরেই ছিল। সেই ছবিতে স্পর্শ করে সে তার বাবাকে আদর করতে থাকে, আর বলতে থাকে, বাবা আমি এখন কার কোলে ঘুমাবো? তুমি আমাকে একা রেখে যেতে পারো না। ইলগার তার বাবার ছবি বুকে চেপে ধরে কাঁদছিল। টিভিতেও তার বাবার মৃত্যুর খবর জানানো হচ্ছে, কিন্তু বাচ্চা ছেলে ইলগার কোনোভাবেই মেনে নিতে পারছে না। এরই মধ্যে কবরস্থান থেকে সবাই ফিরে আসে। বাসার কেয়ারটেকারটা তাদের রিসিভ করে। ইলগারের মায়ের সাথে যে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে তার ভাই, অর্থাৎ ইলগারের মামা। ইলগারের মা এসে কেয়ারটেকারদের কাছে জিজ্ঞেস করেন ইলগার কোথায়। তারা জানে ইলগার তার রুমে দরজা বন্ধ করে রয়েছে। অনেক ডাকাডাকির পরও সে দরজা খোলেনি। এদিকে ইলগারের হাতে তার আর বাবার সেই ছবিটি এখনো ঝুলছিল। সে কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছে। ছোট মানুষ, বাবা হারানোর শোক সহ্য করতে পারছে না। কেয়ারটেকার হায়দার চাচা তাকে খাবার খাওয়ার জন্য ডাকে। ইলগার তাকে ঝাড়ি দেয় আর বলে, আমার চোখের সামনে থেকে চলে যাও। হায়দার চাচা চুপচাপে চলে যান। পরের দৃশ্যেই দেখা যায় ইলগারদের পারিবারিক উকিল তার মাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। তিনি ইলগারের মাকে বলছেন, এখন আপনার বাচ্চারা ছোট, ওরা বড় হলে ওদের বাবার সম্পত্তি পাবে। এখন আপনিই সকল সম্পত্তির মালিক, আর এই বিশাল কোম্পানি আর এই বাড়ির মালিকও এখন থেকে আপনি। ইলগারের মা আর তার ভাইয়ের মধ্যে বারবারই চোখাচোখি হচ্ছে। উকিল সাহেব বিষয়টি দেখতে পান, বুঝতেও পারেন অনেক কিছু। তিনি শুধু জিজ্ঞেস করেন ইলগার কোথায়। ইলগারের মা যেন রুমে বন্দি, কারোর সাথেই কথা বলছে না। তখন উকিল বলে, দেখুন এই সম্পত্তিতে ওর কোনো হিসেব নেই, তবে আমি আশা করবো আপনি ওর দেখাশোনা করবেন। ইলগারের মা বলে, তা তো অবশ্যই। তিনি মুচকি হাসছেন। আমরা বুঝতে পারি তিনি মনে মনে খুশিই হয়েছেন। দৃশ্য এখান থেকে চলে আসে 1 সপ্তাহ পরে। ইলগার তার পড়ার টেবিলে বসে বাবাকে চিঠি লিখছে। বাবা, আজ 1টি সপ্তাহ পার হয়ে গেল, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আমি এখনো প্রত্যেকদিন তোমার জন্য কাঁদি। আমি স্কুলেও যেতে পারছি না। আমার সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। এরই মধ্যে হায়দার চাচার সাথে অন্য একজন লোক ইলগারের রুমে প্রবেশ করে। লোকটিকে দেখতে খুবই রাগী। তিনি ইলগারকে নির্দেশ দেন, তোমার সবকিছু গুছিয়ে নাও, তোমাকে এখন আমার সাথে যেতে হবে। ইলগারও রেগে যায়। সে বলে, আমি আপনার সাথে কেন যাব? লোকটি ঝাড়ি দিয়ে বলে, এত কথা কেন বাড়াচ্ছ? যেটা বলছি সেটা করো। লোকটি নিজে নিজে ইলগারের ওয়ার্ড্রপ থেকে তার জামাকাপড় নামাতে থাকে। ইলগার তাকে বাধা দিতে যায়। লোকটি তখন ইলগারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইলগারও নাছোড়বান্দা। লোকটি তখন ইলগারের গলা চেপে ধরে আর বলে, এত কথা কেন বাড়াচ্ছ? তোমাকে এখন তোমার সত্যিকারের ঠিকানায় যেতে হবে। এটা তোমার বাড়ি না। তুমি যেখান থেকে এসেছিলে এখন তোমাকে সেখানে নিয়ে যাব। আর একটাবার যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে একদম জানেই মেরে ফেলবো। ইলগার ধীর গলায় সরি বলে। এরপর যখন ইলগার নিচে আসে, সেখানে সবাই উপস্থিত ছিল। সে তার মাকে বলে, মা এসব কি হচ্ছে? আমি আপনার কি ক্ষতি করেছি? এই লোকটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু তার মা পেছন ঘুরেই তাকিয়ে আছেন। তিনি একবারও ইলগারের মুখের দিকে তাকাচ্ছেন না, আর কিছু বলছেনও না। লোকটি ইলগারকে ধরতে গেলে সে দৌড়ে তার মায়ের কাছে আসে আর বলতে থাকে, মা তুমি কেন কিছু বলছো না? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কিন্তু তার মা মূর্তির মতোই দাঁড়িয়ে আছেন। লোকটি ইলগারকে টানতে থাকে। সে তার মামার মুখের দিকেও তাকায় আর বলে, মামা তুমি কেন কিছু বলছো না? তার মামা শুধু ইশারায় নিয়ে যেতে বলে। ইলগার বুঝে যায় তার এই অনুরোধ শোনার আজ আর কেউ নেই। তাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল, সে অনেক কাঁদছিল। পরের দৃশ্যে আমরা একটি নীল রঙের গাড়ি দেখতে পাই। শহরের গলি দিয়ে সামনের দিকে আগাচ্ছে আর একটি পুরনো বাড়ির সামনে এসে থামে। সেই লোকটি গাড়ি থেকে নামে আর ইলগারকেও গাড়ি থেকে বের করে। তারপর লোকটি চিৎকার করে ডাকছে, বাড়িতে কি কেউ আছেন? তেমন কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ পর 3টি বাচ্চা বের হয়। লোকটি বলে, তোমাদের মাকে একটু ডাক দাও। এরই মধ্যে একজন মহিলা বের হন। তিনি ভেতরে কাজ করছিলেন। তিনি প্রথমেই ক্ষমা চান যে আমি আপনার ডাক শুনতে পারিনি। এখন বলুন কি চান আমার কাছে? লোকটি তখন বলে, আপনাদের ছেলেকে দিতে এসেছি। বেহেজ সাহেব মারা গিয়েছেন। মহিলাটি তখন বলে, যে ভয়টি এতটা বছর ধরে পাচ্ছিলাম সেটি আজ সত্য হলো। এই মহিলাটির নাম হচ্ছে মুনজারিন। লোকটি তার হাতে একটি চিঠি দেয় আর বলে, বেগম সাহেবা সবকিছুই চিঠিতে লিখে দিয়েছেন। মুনজারিন নামক মহিলাটি চিঠিটি রাখে। লোকটি বলে, এখন আমি আসতে পারি। তিনি গাড়ির দিকে যান। তখন তার পিছু পিছু ইলগারও দৌড় দেয়, কিন্তু লোকটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। ইলগারও গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছে, কিন্তু গাড়ির স্পিডের সাথে সে তো আর পেরে ওঠে না।
তাই সে মাঝ রাস্তায় বসে পড়ে। তার সাথে সেই বাচ্চাগুলোও ছিল। তারা ইলগারকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের ভাই? তখন আরেকটি বাচ্চা বলে ওঠে, ও আমাদের সৎ ভাই। এরই মধ্যে মুনজারিন নামক মহিলাটি আসে আর তিনি ঝাড়ি দিয়ে বলেন, এখানে কি নাটক হচ্ছে? চলো সবাই ভেতরে চলো। সব বাচ্চারা ভেতরের দিকে দৌড় দেয়। ইলগারের পা গাচ্ছে না। তখন মহিলাটি তাকে ঝাড়ি দেয়। ঘরে ঢোকা মাত্র ইলগার চিৎকার করে ওঠে আর বলতে থাকে, এত ছোট ঘরে আমি থাকবো? ইম্পসিবল। মুনজারিন তাকে খোঁচা মেরে বলে, শখ কত? এতই যদি ফুটানি থাকে তাহলে ওই বাসা থেকে তোমাকে বের করলো কেন? আর তোমার সৎমাও একদম ঠিক সময় ঠিক গেমটাই খেলেছে। সম্পত্তি এখন সব তার। তখন ইলগার চিৎকার করে বলে, আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। মহিলাটি ইলগারকে ধাক্কা দিয়ে বলে, উল্টাপাল্টা কথা আমি বলছি না। তুমি বেস সাহেবেরও সন্তান না, তোমার ওই সৎ মায়েরও সন্তান না। বেস সাহেবের বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই তোমার বাবার কাছ থেকে তোমাকে দত্তক নিয়েছিল। কিন্তু কয়েক বছর পরে তোমার ওই মায়ের ঘরে 2 সন্তান আসে। কিন্তু বেস সাহেব তোমাকে অনেক ভালোবাসতো, তাই এতদিন তিনি তোমাকে প্রোটেক্ট করেছেন। কিন্তু এখন যখন তিনি মারা গিয়েছেন, তোমার মা সুযোগ বুঝে তোমাকে বের করে দিয়েছেন, কারণ ওখানে তোমার কোনো অধিকার নেই। আর তার কথা কি বলবো, তার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। এই পৃথিবীতে টাকাই সব। ইলগার হা করে তাকিয়ে আছে। তখন মুনজারিন তাকে বলে, আমার কথা বিশ্বাস না হলে চিঠিটি পড়ো, এখানে সবকিছুই লেখা আছে। ইলগার ধীরে ধীরে চিঠিটি খুলছে। মুনজারিন চিৎকার করে বলে, তোমার সাথে কথা বলতে চেয়ে চুলার ভাতটাই মনে হয় পুড়ে গেল। সে ইলগারকে যাবার সময় ধাক্কা দিয়ে যায়। ইলগারকে এই মহিলার মোটেও পছন্দ না। ইলগার চিঠিটি পড়ছিল আর এদিকে সেই ছোট বাচ্চাগুলো ইলগারের ব্যাগ খুলে সবকিছু বের করে আর নিজেদের মধ্যে সবকিছু ভাগাভাগি করে নিচ্ছে। এবার তাদের চোখ যায় ইলগারের হাতের ঘড়ির দিকে আর আরেকজনের চোখ যায় জুতোর দিকে। তারা ইলগারের কাছে এসে জোর করে সেগুলোও খুলে নেয়। ছোট যে বাচ্চাটি ছিল ওর নাম মুসা, ও একটি লাল সোয়েটার নিয়েছে। এই বাচ্চাগুলো এত দামি জামা কাপড় কখনোই দেখেনি। এরই মধ্যে বাচ্চাগুলোর মা মুনজারিন আসে। তিনি এসব দেখে তার বাচ্চাদের ঝাড়ি দেন আর বলে, এসব কি হচ্ছে? তিনি ইলগারের সকল জিনিসপত্র নিজের কাছে নিয়ে নেন আর বাচ্চাদের বকাঝকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। ইলগার সেখানে চুপচাপই বসেছিল। তখন ভিতর থেকে কারো আওয়াজ আসে। কেউ ভাঙা ভাঙা গলায় বলছে, মুনজারিন আমাকে কিছু খেতে দাও, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। মুনজারিন তখন রাগান্বিতভাবে ইলগারকে বলে, ভেতর থেকে কে ডাকছে জানো? তোমার সত্যিকারের বাবা। যাও যাও দেখে আসো তোমার জন্মদাতা বাবাকে। ইলগার কিছুই বুঝতে পারছে না। মুনজারিন তার হাত ধরে টান দেয় আর আমরাই প্রথম ইলগারের সত্যিকারের বাবাকে দেখতে পাই। লোকটি অনেক আগেই বিছানায় পড়ে গিয়েছে, অনেক অসুস্থ সে। মুনজারিন পেছন থেকে ইলগারকে বলে, প্রাইভেট স্কুলে পড়েছো, দামি গাড়িতে চলেছো, কিন্তু এটাই তোমার সত্যিকারের পরিচয়। যাও যেয়ে দেখে নাও নিজের বাবাকে। লোকটি তখন একটি রুটির জন্য আর্তনাদ করেই চলেছে। মুনজারিন তাকে ঝাড়ি দেয় আর ইলগারকে বলে, একসময় সে পরিবারের জন্য কিছুটা উপার্জন করত, কিন্তু একদিন কাজ করার সময় 3 তলা থেকে পড়ে যায়। বুঝেছিলাম মারা গিয়েছে, কিন্তু আপদটা মরেনি। প্রথমে তো পঙ্গু হয়েছে, তারপর অন্ধ, আর পেনশনের জন্য এই জ্বালাকে আমি এখনো বয়ে বেড়াচ্ছি। ব্যাস সাহেব মাঝে মাঝে টাকা পাঠাতেন, তা দিয়ে সংসার চলতো, আর এখন তো সেটাও বন্ধ। ইলগারের বাবা ইলগারের হাত ধরে আর বলে, এটা কার হাত? তিনি তার 3 সন্তানের নাম বলতে থাকেন আর বলেন, এটা তো ওদের কারো হাত না। তখন মুনজারিন বলে, তোমার আগের ঘরের ছেলে হাসান, ব্যাস সাহেবকে যাকে দত্তক দিয়েছিলে, কিন্তু বড়লোক পরিবারে যে নাম হয়েছে ইলগার। বাবা চমকে ওঠেন। তিনি হাসান বলে চিৎকার করে ওঠেন। তিনি ইলগারকে বুকে চেপে ধরেন আর আদর করতে করতে বলেন, বাবা হাসান, তুই কত বড় হয়ে গিয়েছিস। ছেলেকে তিনি আদর করেই চলেছেন। আর আমরা বুঝতে পারি এই ডাইনি মহিলাও হচ্ছে ইলগারের সৎ মা। ইলগারের সত্যিকারের মা তার জন্মের সময় মারা যান। তার বাবা পরবর্তীতে এই মহিলাকে বিয়ে করেন। দৃশ্য পরিবর্তন হয়। ইলগার একটি স্বপ্ন দেখছিল। সে দেখছিল সে তার পুরনো বাসায় ঘুম থেকে ওঠে। তার কাছে মনে হয় তার বর্তমান জীবনটা স্বপ্নের। সে বাড়ির বাইরে বের হয়। মৃত বাবাকেও সে সামনে দেখতে পায়। তিনি পেপার পড়ছিলেন। ইলগার যেয়ে তার কোলে শুয়ে পড়ে আর বলে, বাবা, তুমি মারা যাবার পরে মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে খুব ছোট একটি বাসায় থাকতে হচ্ছে। স্বপ্নে তার বাবা তাকে আদর করছিল, কিন্তু স্বপ্নটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ইলগার ধীরে ধীরে বাস্তবতায় ফিরে আসছে। সে তার বর্তমান সৎমা আর সেই সৎ ছোট ভাই বোনকে দেখতে পায়, আর এক ঝটকা পানিতে সে পুরোপুরি বাস্তবতায় ফিরে আসে। মুনজারিন তাকে ঝাড়ি দিচ্ছে আর বাচ্চাগুলো ইলগারকে দেখে হাসছে। মুনজারিন বলে, নবাবজাদার ঘুম ভাঙলো, তার সকালবেলার ব্রেকফাস্টের জন্য কি মেনু কার্ড দিতে হবে? ইলগারও সরল মনে লম্বা মেনু বলতে থাকে। তখন মুনজারিন ঝাড়ি দিয়ে বলে, শখ কত? রুটি জোটে না কপালে, মেনু বলছে। তখন পাশে দাঁড়িয়ে বাচ্চাগুলো হেসে দেয়। ইলগার অনেকটা লজ্জাই পেয়েছে। মুনজারিন বলে, যা দিচ্ছি সবাই এখন তাড়াতাড়ি খেয়ে নিবে আর কাজে যাবার জন্য রেডি হও। 1 প্লেটে 4 জনের খাবার। এখানে খাবারের থেকে যুদ্ধই বেশি চলছিল। যে যার মতো করে খাচ্ছিল, কিন্তু ইলগার এখনো এক টুকরো মুখে দিতে পারেনি। সে কয়েকবার চেষ্টাও করে, কিন্তু তার হাত আর খাবার পর্যন্ত যায় না। আসলে সে তো কখনো এমন লড়াই করে খাবার খায়নি।
এদিকে বাইরে আমরা সেই উকিলকে দেখতে পাই। সে দূর থেকেই বাড়ির উপরে নজর রাখছিল। এদিকে মুনজারিন এসে বলে অনেক খাওয়া হয়েছে, এখন সবাই ওঠো, কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। সে ইলগারকেও ঝাড়ি দেয় আর বলে অনেক খেয়েছো, আর খেতে হবে না। বেচার ইলগার তো আসলে কিছুই খেতে পারেনি। তার সামনে থেকে মুনজারিন প্লেটটি নিয়ে যায়। ইলগার মন খারাপ করে চুপচাপই বসে থাকে। পরের দৃশ্যেই দেখা যায় মুনজারিন তার বাচ্চাদের বুঝিয়ে দিচ্ছে। সে তার ছেলেকে বোঝায় পানি 100 টাকা করে চাইবে, কেউ 70 টাকা বললে তাকেও দিয়ে দিবে, আর ট্রাফিক সিগন্যালে বেশি করে বিক্রি করবে। এরপরে মেয়ের হাতে ধরিয়ে দেয় রুমাল আর শিখিয়ে দেয় কিভাবে মানুষের কাছে বিক্রি করতে হবে, কি বলতে হবে। সর্বশেষ ছোট বাচ্চা মুসার হাতে ধরিয়ে দেয় পেন্সিল আর বলে মানুষের কাছে কোনো দাম বলবে না, বলবে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিতে, তুমি ছোট মানুষ, তাই মানুষের মায়া হবে। বাচ্চা মেয়েটি তার মায়ের কাছে জিজ্ঞেস করে, মা আমাদের বড়লোক ভাই আমাদের সাথে যাবে না? মুনজারিন তাচ্ছিল্য করে বলে, যাবে যাবে, তোর বড়লোক ভাইকে আগে কিছু শেখাতে হবে, তারপর কাল থেকে তোদের সাথে পাঠাবো। বাচ্চাগুলো বেরিয়ে পড়ে। মুনজারিন পেছন থেকে চিৎকার করে বলে সবকিছু বিক্রি করেই বাসায় ফিরবে, না হলে প্রত্যেকের হাড্ডি ভেঙে দিব। সে ঝাড়ি দিয়ে ইলগারকে ঘরের ভিতরে যেতে বলে। বাইরে তখনও গাড়ির মধ্যে সেই উকিল ছিল। ইলগারের সাথে তার চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে উকিল তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইলগার ঘরে ঢোকার সাথে সাথেই মুনজারিন তার হাতে ঘর মোছার কাপড় আর বালতি ধরিয়ে দেয় আর বলে দেয় প্রত্যেকটি জানালা এবং দরজা পরিষ্কার করবে, কোথাও যেন এক ফোঁটাও ময়লা না থাকে। ইলগার বলে, আমি কি কাজের লোক নাকি, এসব আমি কেন করব? মুনজারিন ঝাড়ি দিয়ে বলে, তাহলে কি তুমি বসে বসে গিলবে? এই বাসায় খেতে হলে তোমাকে কাজ করেই খেতে হবে। ভেতর থেকে তখন ইলগারের বাবা তাকে ডাকছিল হাসান বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কথা খুব মনে পড়ছে। তখন মুনজারিন বাইরে দাঁড়িয়ে তাকে ঝাড়ি দেয় আর ইলগারকে বলে, আমি এখন বাইরে যাচ্ছি, এসে যেন দেখি সবকিছু চকচক করছে, না হলে তোমার কপালে খারাপই আছে। এটা বলে সে বেরিয়ে যায়। ইলগার চুপচাপ বসে আছে আর তার বাবা ভেতর থেকে অনবরত তাকে ডেকেই চলছে। একসময় ডাকতে ডাকতে সে বিছানা থেকে মেঝেতে পড়ে যায়। ইলগার তখন দৌড়ে যেয়ে তাকে ওঠায়। এদিকে মুনজারিন তার প্রতিবেশী বান্ধবীর সাথে শেয়ার করছে সবকিছুই। এদিকে ইলগার তার বাবাকে প্রশ্ন করে, কোনো বাবা আমাকে সন্তানের সাথে এমনটা করতে পারে? তুমি কেন আমাকে বিক্রি করে দিয়েছিলে? তার বাবা ধীর গলায় উত্তর দেন, আমি তোকে বিক্রি করিনি বাবা। ইলগার বলে, তুমি আমাকে বিক্রি করেছো। বাবা বলেন, বেহেস সাহেবকে তোকে দেওয়ার বিনিময়ে আমি কোনো টাকা নেইনি, আমি শুধু গরিবী জীবন থেকে তোকে মুক্তি দিতে চেয়েছিলাম। বেহেস সাহেবের ওখানে আমাদের গ্রামের একজন চাকরি করত। বেহেস সাহেব খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো সন্তান ছিল না, তাই তিনি দত্তক নেওয়ার জন্য একটি সন্তান খুঁজছিলেন। আর তোর মাও তোর জন্মের পরেই মারা যায়। আশপাশের মানুষরা তোকে রাখতো। একদিন আমি মুনজারিনকে বিয়ে করলাম, তখন তার 2 সন্তান। আমার ঘরে শুধুমাত্র ওই ছোট বাচ্চাটি মুসা হচ্ছে তোর ভাই, বাকি 2 সন্তান মুনজারিনের। কিন্তু প্রথম থেকেই মুনজারিন তোকে সহ্য করতে পারতো না, তাই আমি তোকে দত্তক দিয়েছিলাম। বাবাকে ভুল বুঝিস না বাবা। ইলগার বলে, আপনি আমার বাবা না। তখন ভদ্রলোক কাঁদতে থাকেন আর বলতে থাকেন, বাবা হাসান তুই আমাকে ক্ষমা করে দিস, মৃত্যুর আগে আমার একটাই ইচ্ছে। এরই মধ্যে মুনজারিন ঘরের মধ্যে প্রবেশ করে আর দেখতে পায় ক্লিন করা সেই জিনিসগুলো সেভাবেই পড়ে আছে। তার মাথাটা গরম হয়ে যায়। সে চিৎকার করে ইলগারকে ডাকতে থাকে আর বলে, তোর একদিন তো আমার একদিন। ইলগার তার বাবার পাশেই বসেছিল। মুনজারিন সেখানে যেয়ে ইলগারকে মারতে শুরু করে। অন্ধ বাবা আর্তনাদ করছে, আমার হাসানকে প্লিজ মেরো না, কিন্তু তাতে কোনো লাভ হয় না। মুনজারিন ইলগারকে টানতে টানতে বাইরে বের করে আর তাকে বলতে থাকে, তুই যদি আর আমার একটা কথারও অবাধ্য হস তাহলে তোর শরীর থেকে চামড়া খুলে ফেলবো। ইলগার শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা সবাইকে খাবার দিচ্ছিল মুনজারিন, কিন্তু সেখানে মুসা আর ইলগার ছিল না। তখন মুনজারিন তার মেয়েকে বলে, এই খাবারগুলো তোমার বাবাকে দিয়ে আসো, আর তোমার ছোট ভাই মুসাকেও নিয়ে আসবে। বাচ্চা মেয়ে তার মাকে জিজ্ঞেস করে, মা ইলগার ভাইকে কি খাবারের জন্য ডাকবে না? মা রাগান্বিতভাবে উত্তর দেয়, না, ওর শাস্তি চলছে। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাবে না ততক্ষণ পর্যন্ত ওর জন্য কোনো খাবার নেই, আর যদি না খেয়ে মরে যায় তাহলে তো আরো ভালো, আপদ মাথা থেকে নামবে। এদিকে বাচ্চা মেয়ে বাবাকে খাবার দিয়ে এসে জানায়, মা মুসা তো ওখানে নেই। এদিকে আমরা ইলগারকে দেখতে পাই। সে স্টোররুমে অন্ধকারে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সেই স্টোররুমের দরজায় কেউ কড়া নাড়ে। ইলগার উঠে যেয়ে খুলে দেয়। ছোট ভাই মুসা তার জন্য হাতে এক টুকরো রুটি নিয়ে এসেছে। সে খুব কিউট গলায় বলে, ভাইয়া আমি তোমার জন্য রুটি নিয়ে এসেছি, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। ইলগার রুটিটি হাতে নিয়েই খেতে শুরু করে আর বসতে বসতে মুসাকে শুক্রিয়া বলে। ছোট মানুষ মুসা বলে, তুমি হচ্ছে আমার সত্যিকারের ভাই, আমাদের দুজনের বাবাই এক। ইলগারও বলে, হ্যাঁ, শুধুমাত্র আমরা দুজন 2 জায়গায় বড় হয়েছি। বাচ্চা মানুষ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তোমার জিনিসপত্রের অনেক দাম, তুমি অনেক বড়লোক ছিলে তাই না? মা তোমার ফোন আর জুতো বিক্রি করেছে আর অনেকগুলো টাকা পেয়েছে। এতগুলো টাকা যদি আমি পেতাম আমি একটা সাইকেল কিনতাম। জানো ভাইয়া, আমার একটা সাইকেল কেনার অনেক ইচ্ছে। ইলগার শুধু চুপচাপ শুনছে। ছোট মানুষ প্রশ্ন করেই চলেছে, ভাইয়া তোমার কি অনেক খেলনা ছিল? ইলগার মাথা নেড়ে বলে, হ্যাঁ,
এরই মধ্যে মুনজারিন রুমের মধ্যে ঢোকে আর এসে ইলগারের হাত থেকে রুটিটি নিয়ে নেয় আর মুসাকে ঝাড়ি দিতে দিতে বলে, এইটুকু মানুষ অলরেডি ভাইকে চিনে ফেলেছ। সে মুসাকে টানতে টানতে নিয়ে সেখান থেকে চলে যায়। ইলগার এসে আবারও চুপচাপ সেখানে বসে থাকে। আজ রাতের খাওয়াটাও তার হলো না। পরদিন সকালবেলা বাড়ির বাকি বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছে। মা মুনজারিন তাদের হাতে 2 টাকা দেয় আর বলে এটার মধ্যেই টিফিন শেষ করবে। তখন বাচ্চা মেয়েটি বলে ওঠে, মা আমাদের বন্ধুরা স্যান্ডউইচ খায়, আমরাও সেটা খেতে চাই। মা ঝাড়ি দিয়ে বলেন, এত টাকা আমি কোথায় পাবো? যেটা দিয়েছি তার মধ্যেই কিছু খেয়ে নিবে। তখন বাচ্চা মেয়েটি বলে, মা তুমি তো ইলগার ভাইয়ের ফোনটি বিক্রি করে অনেক টাকা পেয়েছো, সেখান থেকে আমাদের কিছু দাও। মা ঝাড়ি দেন আর বলেন এখনই স্কুলে যাও। ইলগার সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মুনজারিন ওঠার সময় ইলগারকেও ডাক দেয় আর বলে, আমি বুঝতে পারছি তোমার ওদের মতো স্কুলে যেতে ইচ্ছে করছে। চিন্তা করো না, তুমিও স্কুলে যাবে। তুমি যেমন প্রাইভেট স্কুলে ঠিক তেমন স্কুলেই, তবে পড়তে নয়, বিভিন্ন জিনিস বিক্রি করতে। মুনজারিন কিছু পেন্সিল বের করে আর বলে এগুলো বড়লোকদের স্কুলের সামনে নিয়ে যাবে আর ফেরি করে করে পেন্সিল বিক্রি করবে। কমপক্ষে 1 টাকায় বিক্রি করবে একটি পেন্সিল। অনেকে তোমাকে অসহায় ভেবে বেশি দিতে চাইবে, সেই টাকাগুলোর সাথে সাথে নিয়ে নিবে আর সকল টাকা এসে আমাকে দিবে। আর মনে রাখবে, একটি পেন্সিলও বাকি থাকতে তুমি বাসায় আসবে না, তাহলে তোমার কপালে খারাপ আছে। তখন ইলগার বলে, আমি পারবো না। মুনজারিন তার কান মলতে থাকে আর বলে, তুই পারবি না, তোর ঘাড়ে পারবে। ইলগারের হাতে সে পেন্সিলগুলো ধরিয়ে দেয়। ইলগার সেগুলো হাতে নিয়ে বাইরে বের হয়। সেই উকিল আজও দূর থেকে তাকে দেখছিল। ইলগারকে দেখা মাত্রই সে সেখান থেকে চলে যায়। ইলগার পেন্সিলগুলো নিয়ে ভাবছে সে আসলে কি করবে, তার কি করা উচিত। কিছুটা ভাবার পর সে রাগে ক্ষোভে পেন্সিলগুলো ছুঁড়ে মারে আর সেটা দেখে ফেলে মুনজারিন। সে ইলগারের কান মলতে থাকে আর বলে, তোর সাহস কত? এরপর মুনজারিন ইলগারকে নিয়ে সরাসরি তার বাবার রুমে আসে আর বলতে থাকে, নিজের চোখেই দেখো, তোমার বাবা বিছানা থেকে উঠতে পারে না, টয়লেটটা পর্যন্ত বিছানায় করে। এতটা বছর ধরে আমি তাকে পরিষ্কার করাই, গোসলটা আমিই করাই। আর এই যে দেখো ওষুধপত্র, প্রতি সপ্তাহে 1টা করে টিকা দিতে হয়। যদি 1 সপ্তাহ মিস যায় তাহলে তোমার বাবা মারা যাবে। এই সবকিছুই আমি করছি। তুমি তো তার ছেলে, তোমারও তো কিছু দায়িত্ব রয়েছে। দেখো এটা তোমাদের বড়লোক বাড়ি না, এখানে সবাই কষ্ট করেই পেটের ভাত জোগাড় করে। তোমার বাবা যে সামান্য পেনশনটুকু পান, ওটুকু দিয়ে সংসারের কিছুই হয় না। তোমাকে আমি আর বকবো না, তোমাকে শুধু তোমার বাস্তবতাটা দেখাতে এসেছি। যদি ইচ্ছে হয় বাবার জন্য কিছু করার, তাহলে পেন্সিলগুলো নিয়ে বেরিয়ে পড়ো। ইলগার চুপচাপ দাঁড়িয়ে থাকে আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইলগার সেই পেন্সিলগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। সে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটি প্রাইভেট স্কুলের সামনে এসেছে আর খুব ধীর গলায় মাঝে মাঝেই বলছে, পেন্সিল লাগবে পেন্সিল। তার খুবই লজ্জা লাগছে। পেন্সিল দেখে একটি মেয়ে দৌড়ে তার দিকে আসে ঠিকই, কিন্তু সে বলে এগুলো তো খুবই নর্মাল পেন্সিল, তোমার কাছে কি ভালো কোনো পেন্সিল রয়েছে? ইলগার বলে এগুলোই আছে। মেয়েটি একটি পেন্সিল ওঠায় আর বলে এর দাম কত? ইলগার বলে জানি না। মেয়েটি তখন তাকে ঝাড়িয়ে দিয়ে বলে, তার মানে ভিক্ষা করতে এসেছো? সে পেন্সিলটি ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। ইলগার শুধু মাথা নিচু করে বলে, আমি ভিক্ষুক না। সে শহরের বড় রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎই সে তার স্কুলে সেই মাইক্রোবাসটি দেখতে পায়, যে মাইক্রোবাসে করে সে প্রত্যেকদিন বাসায় ফিরত। ইলগার কি করবে, কোথায় যাবে বুঝে উঠতে পারছে না। সে কোনো রকমের রাস্তার পাশে যে মুখটা লুকিয়ে রাখে, কিন্তু মাইক্রোবাসটি এসে সেখানেই থামে। একে একে সবাই নামে, তার মধ্যে তার সেই 2 বন্ধুও ছিল, কিন্তু তারা আজ ইলগারকে চিনতে পারে না। এক বন্ধু তো বলে ওঠে ওই ছেলেটাকে অনেক চেনা চেনা লাগে। তখন অন্য বন্ধু ঝাড়ি দিয়ে বলে, এসব ভিক্ষুককে তুই চিনবি কিভাবে? এসব কথা শুনে ইলগার ভেতর থেকে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সে আর এসব নিতে পারছে না। পেন্সিলের বক্সটি সে রাস্তায় ছুঁড়ে মারে। দৃশ্য পরিবর্তন হয়। খালি হাতে ইলগার বাসায় ফিরেছে। মুনজারিন তাকে দেখতে পায় আর খুশি মনেই এগিয়ে আসে আর বলতে থাকে, সকল পেন্সিল এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, তাড়াতাড়ি টাকাগুলো বের করো। ইলগার বলে কোনো টাকা নেই। মুনজারিন রেগে যায়, টাকা নেই কেন? ইলগার বলে আমি পেন্সিলগুলো ফেলে দিয়েছি। মুনজারিন তো আরো রেগে যায়। সে ইলগারকে মারতে যায়। তখন ইলগার দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর তার বাবার রুমে ঢুকে দরজা লক করে দেয় আর চিৎকার করেই মুনজারিনকে বলতে থাকে, আমি বাবার সাথে 2 মিনিট কথা বলেই চলে যাচ্ছি, এই বাড়িতে আর আমি থাকবো না। এদিকে ইলগারের বাবা উঠে বসেন। তিনি জিজ্ঞেস করেন, বাবা হাসান তুমি এসেছো? ইলগার বলে, হ্যাঁ আমি এসেছি বাবা, তোমার সাথে আমার একটু কথা রয়েছে। আমি আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তবে তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি এই বাড়িতে আবারও ফিরবো। তোমাকে আর ছোট ভাই মুসাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, আর আমি নিজেকেও মুক্ত করব। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। বাবা অশ্রুভেজা চোখে ছেলেকে বুকের সাথে শক্ত করে চেপে ধরেন আর বলেন, তোর জন্য অনেক দোয়া। যেখানে থাকিস বাবা ভালো থাকিস, আর তোর বাবাকে ক্ষমা করে দিস। মুনজারিন বাইরে চিৎকার করেই চলেছে। তখন ইলগার উঠে দাঁড়ায় আর দরজা খুলে দেয়। সে মুনজারিনকে বলে, আমি এই বাসা থেকে চলে যাচ্ছি, তবে আপনাকে বলে গেলাম একদিন আমি ফিরবো, সেদিন আপনি আমার পায়ে পড়বেন।
ছোট ভাই মুসা মুনজারিনের পেছনেই দাঁড়িয়েছিল। ইলগার তো বড় ভাই, সে অপলক দৃষ্টিতে মুসার মুখের দিকে তাকিয়ে আছে। মুনজারিন বকবক করেই চলেছে। ইলগার যে ছোট ভাইয়ের মুখে চুম্বন করে, আর তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যে। ফাঁকা পকেটের জীবনটা কতটা কঠিন ইলগার বুঝতে পারছে। সে হাঁটতে হাঁটতে তার সেই পুরনো বাড়ির সামনে আসে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, ভেতরে কাউকেই দেখা যাচ্ছে না। তখন সে কলিং বেল টিপ দেয়। আমরা ভেতর থেকে হায়দার চাচাকে বের হতে দেখি। সে গেটের সামনে দাঁড়ায়। ইলগার বলে, চাচা তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইলগার। হায়দার চাচা বলে, চেনাটা কঠিন, এমন পোশাকে তো তোমাকে কখনো দেখিনি। ইলগার বলে, আমাকে ভেতরে আসতে বলবে না? হায়দার চাচা বলে, তোমার ভেতরে আসা নিষেধ। ইলগার বলে, আমি কি করেছি? আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে আসবো না, তুমি শুধু মাকে একবার ডাক দাও, আমি দরজায় দাঁড়িয়ে তার সাথে কিছু কথা বলে চলে যাব। হায়দার চাচা বলেন, তাও নিষেধ, কিন্তু আমি তোমার জন্য একবার চেষ্টা করে দেখছি। হায়দার চাচা ভেতরে যান। ইলগার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে হায়দার চাচা যখন ফিরে আসেন, তার মুখটা মলিন। সে ইলগারকে বলে, বেগম সাহেবা মানা করে দিয়েছেন, তিনি তোমার সাথে দেখা করবে না। ইলগার তখন জোরাজোরি করতে থাকে, আর সে দৌড়েই ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে প্রবেশ করে সে মা বলে ডাক দেয়। হায়দার চাচা এসে ক্ষমা চায় আর বলে, বেগম সাহেব ইলগার জোর করেই ঢুকে গিয়েছে। ইলগার বলতে থাকে, আমি শুধু কিছু কথা বলেই চলে যাব। বরাবরের মতোই তার সৎমা পেছন ফিরে আছেন আর রাগান্বিত ভাবে বলেন, কি বলবে তাড়াতাড়ি বলে চলে যাও। ইলগার বলে, মা আমি কি করেছি? আমি ছোটবেলা থেকেই তো তোমাকে নিজের মা হিসেবে জানি, বাবাকেও যতটা ভালোবাসতাম তোমাকেও বাসতাম, তুমি আমাকে বের করে দিলে কেন? মা আমার এই অর্থ সম্পদ কিছু চাই না, শুধু আমি ওই বাড়িতে ফিরে যেতে চাই না, ওখানে আমার অনেক কষ্ট হয়, তুমি এই ঘরে আমাকে অল্প একটু জায়গা দিও, আমার তাতেই হবে। ইলগারের এই সৎমা বলে, তোমার কথা শেষ হয়েছে? বাচ্চা ছেলে ইলগার চোখের পানি ছেড়ে দেয়। তখন তার সেই সৎমা হায়দার চাচাকে বলে, ওকে এবার বাড়ি থেকে বের করুন। হায়দার চাচা ইলগারের কাছে আসে। ইলগার আর এবার কোনো বাধা দেয় না, সে চুপচাপই হেঁটে চলে যায়। আর যাবার আগে একবার শুধু সে তার এই সৎ মায়ের দিকে ফিরে তাকায়। বের হবার সময় সে হায়দার চাচাকে জিজ্ঞেস করে, চাচা আমি কি করেছি? কিন্তু এই প্রশ্নের উত্তর তো হায়দার চাচার কাছে নেই। তিনি ইলগারকে গেট থেকে বের করে দেন আর দরজা লক করে অপলক দৃষ্টিতে ইলগারের দিকে তাকিয়ে থাকেন। তিনি হয়তো অনেক কিছুই বলতে চান, কিন্তু সেই অধিকার হয়তো তার নেই। ইলগার কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে হাঁটতে শুরু করে। হায়দার চাচার চোখ বেয়েও পানি পড়ছিল। জীবন আসলে কতটা কঠিন। ইলগার একসময় কতটা অহংকারী ছিল, কিন্তু বাস্তবতা তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার অনেক ক্ষুধা লেগেছে। সকাল থেকে এখন পর্যন্ত সে কিছু খায়নি। সে একটি রেস্টুরেন্টের সামনে আসে। ভিতরে এক ভদ্রলোক খাচ্ছিলেন। ইলগারের খাবার দেখে জিভে পানি আসে, কিন্তু সে পকেট খুঁজে মাত্র 1টি টাকা পায়, যা দিয়ে সে কিছুই কিনতে পারবে না। একসময় 5 স্টার হোটেল বুক করা বাচ্চাটি টাকার অভাবে কিছু না খেয়েই বেরিয়ে যায়। শহরের পথ দিয়ে সে হাঁটছিল, তখন দুজন বখাটে ছেলে তাকে ধরে সেই 1 টাকাও রেখে দেয়। ইলগার যেন প্রতিটা পদক্ষেপে বাস্তবতাকে অনুভব করতে পারছে। সে অনেক ক্লান্ত। রাস্তার পাশেরই একটি খুঁটির সাথে হেলান দিয়ে চুপচাপ বসে আছে সে। আর পরের দৃশ্যেই দেখা যায় ইলগার হাঁটতে হাঁটতে তার বাবার কবরের পাশে এসেছে। সে একদম তার বাবার কবরের এরিয়ার মধ্যেই প্রবেশ করে আর কবরের মাটি স্পর্শ করে বলতে থাকে, বাবা তুমি আমাকে রেখে চলে গেলে কেন? আমাকে কেনই বা তুমি দত্তক নিয়েছিলে? এখন আমার কোনো ঘর নেই, কোথায় যাব আমি? সকাল থেকে এখনো কিছু খাইনি, আর পৃথিবীতে এখন কোনো বাড়ি নেই যেখানে গেলে আমি একটু খাবার পাবো। ইলগার কবরের সাথে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে আর বারবারই বলতে থাকে, তুমি চলে গেলে কেন বাবা? আমি আর 5টা বাচ্চার মতো কাজ শিখিনি যে কিছু করে ইনকাম করে খাবো। তখনই পেছন থেকে একটি বাচ্চা ইলগারকে বন্ধু বলে ডাক দেয়। আমরা দেখতে পাই সেই বাচ্চাটি ইউসুফ। ইলগার ঘুরে তাকায় আর সাথে সাথে সে ইউসুফকে চিনতে পারে। সে বলে ওঠে, তুমি এখানে? আর ইলগারের মনে পড়ে যায় সেই দিনের সকল কথা। সে ইউসুফকে কত অপমান করেছিল, গরিবের বাচ্চা বলে গালি দিয়েছিল, গাধার ডাক শোনাতে বলেছিল, 20 লিরাও অফার করেছিল। ইলগারের সবই মনে পড়ে আর সে ইউসুফকে বলে, তুমি তো ওই ছেলেটা। ইউসুফ বলে, কোন ছেলেটা? আমি তো আজ প্রথম তোমাকে দেখলাম। আমার বাবার কবর এখানে, 3 বছর আগে মারা গিয়েছেন। আমি প্রায় তার কবর জিয়ারত করতে আসি। তোমার বাবাও কি মারা গিয়েছে? ইলগার বলে, হ্যাঁ। তারপর সে তার বাবার কবরের উপর শুয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়। ইলগারের ঘুম ভাঙে ইউসুফদের বাসার সোফাতে। ইউসুফের মা নামাজ পড়ছিলেন আর অপর পাশে বসে ইউসুফ বই পড়ছিল। ইলগারের যে ঘুম ভেঙেছে সে লক্ষ্য করে, কিন্তু মার নামাজ শেষ হবার অপেক্ষা করছে সে। ইউসুফের মা সালাম ফেরান আর ইলগারকে দেখে তিনি খুবই খুশি হন। বলেন, বাবা তোমাকে আমাদের ছোট্ট করে স্বাগতম। ইউসুফের মা পঙ্গু একজন মানুষ, লাঠির ভর ছাড়া তিনি হাঁটতে পারেন না। তিনি ইলগারকে বলেন, তোমার অনেক ক্ষুধা লেগেছে তাই না? টেবিলে খাবার রাখা আছে, চলো একসাথে খাবো। ইউসুফ ইলগারকে বলে, আমরা তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। ইউসুফ এসে ইলগারকে হাত ধরে টেবিলে নিয়ে যায়। ইলগার তো একদিন ধরে কিছু খায় না। খাবার সামনে পেশে সাথে সাথে খেতে শুরু করে। ইউসুফ আর তার মা দুজনেই ইলগারের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইলগার একভাবে খেয়েই চলেছে।
তখন ইউসুফ বিসমিল্লা বলে খাবার শুরু করে। ইলগার তার খাবার থামায়, সে বিসমিল্লা বলতে ভুলে গিয়েছিল। এরপর ইউসুফ পানি ঢেলে ইলগারের সামনে দেয়, আর তারা তিনজন একসাথে বসেই খেতে থাকে। সন্ধেবেলা ইলগার ছেঁড়া প্যান্টটিকে ঢেকে রাখার চেষ্টা করছিল, আর ইউসুফ টেবিলে বসে তার পরবর্তী দিনের হোমওয়ার্ক করছিল। ইউসুফ তার হোমওয়ার্ক কমপ্লিট করে, তারপর উঠে সে ইলগারের কাছে যায়, বলে ভাই আমি সরি, আসলে অনেকগুলো হোমওয়ার্ক জমে গিয়েছিল, তাই তোমাকে এতক্ষণ সময় দিতে পারিনি। ইলগার বলে ইটস ওকে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউসুফ বলে তুমি আমার ভাইয়ের মতো। ইলগার বলে তুমি আমাকে মিথ্যে বলেছো। ইউসুফ বলে না। ইলগার বলে হ্যাঁ, তুমি আমাকে চিনতে পেরেছো। আমি সেই ছেলেটা অহংকারী যে তোমাকে গরিব বলে গালিও দিয়েছিলাম। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো। ইউসুফ তখন মুচকি হাসি দিয়ে বলে, আমার সামনে যে এখন বসে আছে সে মোটেও অহংকারী না, সে আমার ভাই, আর মারও তোমাকে খুব পছন্দ হয়েছে। তুমি আমাদের সাথে থেকে যাও ভাই, আগামীকাল আমি স্কুল শেষে কাজে যাব, তুমি কি আমার সাথে যাবে? ইলগার মুচকি হাসিয়ে দিয়ে বলে হ্যাঁ আমি যাব। আর এখান থেকে দৃশ্য চলে আসে পরদিন সেই পানির দোকানে। ইউসুফ এখানেই কাজ করে, আর এখানকার মালিকও ইউসুফকে খুবই ভালোবাসে। সে প্রতিদিনের মতোই কাজ করছিল। তখন দোকান মালিক তাকে বলে, ইউসুফ 16 নম্বর গলিতে একটি পানি দিয়ে আসবে। ইউসুফ বলে ঠিক আছে ওস্তাদ। বাচ্চা মানুষ ইউসুফ খুব ভারী একটি পানির বোতল নিজের কাঁধে তুলে নেয়। ইলগার বলে আমি তোমাকে সাহায্য করি। ইউসুফ বলে তুমি পারবে না। তারা দুজন বেরিয়ে পড়ে। যাবার প্রতি ইউসুফ সবাইকে সালাম দিচ্ছিল, সবার খোঁজ খবর নিচ্ছিল। এই মহল্লার সবাই ইউসুফকে চেনে আর খুব ভালোও জানে। ইলগারও পিছন থেকে বলে, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি, এই এলাকার সকল মানুষ তোমাকে চেনে। ইলগার বলে এই বোতল তো তোমার থেকেও ভারী। ইউসুফ বলে ওটা ব্যাপার না, অভ্যাস হয়ে গিয়েছে। প্রত্যেকদিন এমন 50টা বোতল কাঁধে উঠাই, এক একটার ওজন 20 কেজির বেশি। ইলগার বলে নিজেকে এতটা কষ্ট দেওয়া ঠিক না। তোমার কাঁধের কি অবস্থা, আর তোমার পাও কাঁপছে। এখন আমি একটু সাহায্য করি, তুমি বোতলটা কাঁধ থেকে নামাও। ইলগার ইউসুফের কাঁধ থেকে বোতল নামাতে সাহায্য করে। ছোট মানুষ ইউসুফ খুবই ক্লান্ত, সে হাঁপাচ্ছে। ঘাম মুছতে মুছতে ইউসুফ আর ইলগার রাস্তার পাশে বসে। ইউসুফ তখন ইলগারকে আপন মনেই বলতে থাকে, আমার বাবা এই শহরের একজন মিনার মিস্ত্রি ছিল, অর্থাৎ মসজিদের মিনার তৈরি করত। তার মিনারগুলো আকাশ ছোঁয়া হতো, আর তা থেকে সুমধুর আজানের ধ্বনি আসতো। বাবা অনেক পরিশ্রম করতেন, দিনের মধ্যে মাত্র 2 ঘন্টার জন্য বাসায় আসতেন। তিনি আমাকে সবসময় একটি কথাই বলতেন, মহান আল্লাহর কাছে ঘাম ঝরানো উপার্জনের মূল্য অনেক বেশি। যারা ঘাম ঝরিয়ে উপার্জন করে তাদের শরীর থেকে নাকি ফুলের ঘ্রাণ আসে। তখন ইলগার বলে ওঠে, কিন্তু যারা ধনী তারা তো ঘাম ঝরিয়ে উপার্জন করে না, বরং তাদের উপার্জনে তোমাদের থেকে ঘাম কম বের হয়। ইউসুফ বলে কি জানি, বাবা বলতেন যত বেশি ঘাম বের হবে তত বেশি টাকা হালাল হবে। আমি এই ঘামের মধ্যে তৃপ্তি খুঁজে পাই। ইলগার বলে তুমি অনেক ভালো মানুষ। ইউসুফ বলে এমনটা না, তবে আমার বাবার কথাগুলোর জন্য আমি এখন ঘাম ঝরাতে পারি। বাবা মারা যাবার পরে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, স্কুলেও যাই, আমার কোনো হতাশা কাজ করে না। ভাই একটা কথা মনে রেখো, হালাল উপার্জনে অনেক শান্তি। বাচ্চা ছেলে ইউসুফ আবারও ভারী বোতল কাঁধে তুলে নিয়ে পথ চলতে শুরু করে। সময়ের সাথে ইউসুফ আর ইলগারের বন্ধুত্বটা আরো গাঢ় হচ্ছে। ইলগার বাস্তব জীবনকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। পানি নিয়ে তারা 16 নম্বর গলি সেই বাসার সামনে আসে। বাসার মালিককে দেখা মাত্র ইউসুফ তাকে সালাম দেয়, সেও ইউসুফের সালামের উত্তর দেয়। প্রথমে সে ইউসুফকে পানির টাকা দেয়, আর তারপর কিছু বাড়তি টাকা। ইউসুফ বলে এটার দরকার নেই, আমি তো পানি ডেলিভারির জন্য বেতন পাই। লোকটি বলে এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার, যদি তুমি না নাও তাহলে আমি এই পানি নিব না। ইউসুফ টাকাটা নেয়, তবে আলাদা একটি থলেতে রাখে, আর আল্লাহ হাফেজ বলে বিদায় নেয়। ইলগার জিজ্ঞেস করে এই টাকাটা কিসের? ইউসুফ বলে এটা টিপস। ইলগার বলে এটা আলাদা থলেতে কেন রাখলে? ইউসুফ বলে এমনি। দুই বন্ধু গলায় হাত দিয়ে হাঁটতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়, তারা দুজন একজন বুড়ি মহিলার কাছে এসেছে। ইউসুফ এই মহিলাকে হানিফা খালা বলে। ইউসুফ কিছু রুটি আর শুকনো খাবার হানিফা খালার হাতে দিয়ে বলে, দোকানদার তোমার জন্য পাঠিয়েছে। হানিফা খালা বলেন এই দোকানদারটাকে প্রতি সপ্তাহে আমার জন্য খাবার পাঠায়, আসলেই কি এমন কোনো দোকানদার আছে? ইউসুফ বলে তুমি এত কথা কেন বলছো? ধরে নাও আল্লাহর তরফ থেকে এসেছে। ইউসুফ পকেট থেকে সেই থলিটিও বের করে আর বলে এই টাকাগুলো রাখো। হানিফা খালা বলে তুই আর কত কষ্ট করবি? ইউসুফ বলে তুমি শুধু আমার জন্য দোয়া করো। হানিফা খালা বলেন তোর জন্য অনেক দোয়া, আল্লাহ যেন তোকে অনেক ভালো রাখে। ইলগার বলে তোমার টিপসের সকল টাকা তুমি হানিফা খালাকে দিয়ে দিলে? ইউসুফ তখন বলে শুধু তো টিপসের টাকা দিয়েছি, যদি পরিবারের দায়িত্ব আমার কাঁধে না থাকতো তাহলে বেতনের পুরো টাকাও দিয়ে দিতাম। হানিফা খালার এই দুনিয়ায় কেউ নেই, আমি মাঝে মাঝে যতটুকু পারি তাকে সাহায্য করি। আল্লাহ বলেছেন যার সাহায্য দরকার তাকে সাহায্য করতে, আর রিজিক তো আমি দেই না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোনো ওসিলায় আমাকে দেন, আবার আমি হানিফা খালাকে দেই, কিন্তু মূল রিজিক আসে আল্লাহর তরফ থেকেই। এখানে আমাদের মানুষের কোনো কিছু করার নেই। ইলগার বলে তোমার জুতোটা কতটা ছেঁড়া দেখেছো, এই টাকা দিয়ে তো নতুন একটি জুতো কিনতে পারতে। ইউসুফ বলে জুতো কেনার থেকে হানিফা খালাকে রুটি কিনে দিয়ে আমি প্রশান্তি পাই। ইলগার আর কোনো প্রশ্ন করে না, সে শুধু একটা কথাই বলে, ইউসুফ তুমি খুব ভালো একজন মানুষ।
তারা দুজন পানির দোকানে ফিরে আসে। ইউসুফ তার দোকান মালিককে জানায় পেছনের গলিতেই দুটো পানি চেয়েছে, আমি এখনই দিয়ে আসছি। তখন দোকান মালিক বলে এত তাড়াহুড়া কিসের, একটু বিশ্রাম নাও। ইউসুফ তুমি অনেক বেশি কষ্ট করছো। তিনি ইলগারকেও বলেন তোমার বন্ধুকে একটু বোঝাও। ইউসুফ বলে ওস্তাদ কষ্ট না করলে টাকা হালাল হবে কিভাবে, তুমি একটু টাকা বেশি হালাল করছো। তখন ইলগার হেঁটে যেয়ে একটি বোতল কাঁধে নিতে চায়। ইউসুফ বলে বন্ধু তুমি পারবে না। তখন দোকান মালিক বলেন তুমি ওকেও একটু চেষ্টা করতে দাও। তখন ইউসুফ ইলগারকে শিখিয়ে দেয় কিভাবে বোতল কাঁধে নিতে হয়। ইলগারও ইউসুফকে ফলো করছিল আর অনেক কষ্টে সে একটি বোতল কাঁধে নেয়। তারপর ইউসুফ বলে তুমি এখন আমাকে ফলো করো। দুই বন্ধু দুটো বোতল কাঁধে নিয়ে শহরের পথ দিয়ে হাঁটছিল। আজ আমরা ইলগারদের উকিলের সেই গাড়ি দেখতে পাই, সে ইলগারকে ফলো করছে। ইলগার আর ইউসুফ প্রথম গন্তব্যে পৌঁছে গিয়েছে। এদিকে সেই উকিলের মুখে একটু মুচকি হাসি, তিনি কাউকে ফোন করছেন আর তাকে সালাম দেন। এদিকে দ্বিতীয় বাড়িতে পানি ডেলিভারি করার জন্য ইলগার একাই যাচ্ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার কতটা কষ্ট হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটি ছেলে এসে সাইকেল নিয়ে তাকে ধাক্কা দেয়। ইলগারের হাত থেকে পানির বোতলটি পড়ে যায়। সে বোতলের পেছনে দৌড়াচ্ছে আর সেই বোতল যে আঘাত করে একটি ছেলের পায়ে, ঠিক তার মতো করেই। আর ছেলে দুটো ছিল তার সেই বন্ধু দুজন। তারা ইলগারকে দেখে খুবই অবাক হয়। সে টিটকিরি করে ইলগারকে বলে বাড়ি আর স্কুল থেকে বের করে দেওয়ার পর এখানে এসে আশ্রয় নিয়েছো। ইলগার সরি বলে। তখন ছেলেটি বলে এখন তোকে মজা দেখাচ্ছি, গাধার ডাক শোনা আমাদের, তুই তো শিখিয়েছিস এমন সিচুয়েশনে কেমন ব্যবহার করতে হয়। ইলগার বলে আমার দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলার এখন আমার সময় নেই। তখন আমরা পেছনে ইউসুফকে দেখতে পাই। সে ইলগারকে এই অবস্থায় দেখে দৌড় দেয় আর দৌড়ে এসে ইলগারের পাশে দাঁড়ায়। ছেলে দুটো তখনও ইলগারের সাথে মজা নিচ্ছিল। তখন ইউসুফ হাতের মুষ্টিগুলো শক্ত করে। ছেলেগুলো বুঝতে পারে, তারা ভয়ে সেখান থেকে চলে যায়। ইউসুফ ইলগারকে ভরসা দেয় আর কোনো ভয় নেই। ইলগার বলে আমার মনে একটুও খারাপ হয়নি, শুধু এটুকু ভাবলাম একসময় তো আমিও ওদের মতো ছিলাম। আসলে টাকার কোনো মূল্য হয় না, মূল্য হয় মানুষের। অতিরিক্ত টাকা মানুষকে অহংকারী করে। ইউসুফ বলে তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। চলো বন্ধু, সন্ধে পর্যন্ত আমাদের অনেক কাজ রয়েছে। পরের দৃশ্যেই দেখা যায় দোকান মালিক বেতন দিচ্ছেন। তিনি প্রথমে ইউসুফকে টাকা দেন, তারপর তিনি ইলগারের দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলেন এটা তোমার পরিশ্রমের ফসল। ইলগার খুশি মনে টাকাগুলো নেয়, তার মুখে এক অন্যরকম প্রশান্তির হাসি। সে দোকান মালিককে শুকরিয়া বলে। ইলগার ইউসুফকে বলে এটা আমার জীবনের প্রথম ইনকাম, আমার পরিশ্রমের ফসল, আমি আজ অনেক খুশি। দুই বন্ধু ফেরার পথে টিপস হিসেব করছিল। ইলগারের কাছে 8 টাকা জমা হয়েছে। ইউসুফ বলে অনেকগুলো টাকা, এগুলো জমাতে থাকলে তুমি একদিন ধনী হয়ে যাবে। ইলগার বলে দরকার নেই, আমিও তোমার মতো দান করব, কারণ অন্যকে দান করলে আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন, আর আমি এভাবে বড়লোক হতে চাই। ইউসুফ বলে তুমি মনের দিক থেকে অলরেডি বড়লোক হয়ে গিয়েছো। পরের দৃশ্যেই দেখা যায় দুই বন্ধু বেতন পেঁয়াজ বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করেছে। হানিফা খালার জন্য তারা কিনেছে। ইলগার বলে আজকের টাকা খরচ করে যতটা তৃপ্তি পেয়েছি সেটা কখনোই পাইনি। আমি আরো পরিশ্রম করব, আরো টাকা ইনকাম করে বাবার চিকিৎসা করাবো। ইউসুফ বলে আমি স্কুলেও কথা বলেছি, কাল থেকে আমরা একসাথে স্কুলে যাব। এর মধ্যে সেই কালো গাড়িটি এসে তাদের পাশে থামে। ভেতরে উকিল সাহেব নেই, কিন্তু তার ড্রাইভার নেমে বলে ইলগার সাহেব আপনার হাতে এগুলো কি? ইলগার বলে এগুলো আমি বাসার জন্য কিনেছি। লোকটি বলে ওগুলো আপনার বন্ধুর হাতে দিন। ইলগার সবকিছু ইউসুফের হাতে দেয়। তখন লোকটি জোর করে ইলগারের হাত ধরে আর তাকে গাড়ির মধ্যে ঢোকায়। ইউসুফও ইলগারকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হয় না। ড্রাইভার গাড়ির সকল দরজা লক করে দেয়। গাড়ি চলতে শুরু করে। ইউসুফ গাড়ির পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ছোট মানুষ পায়ে দৌড়ে কি আর গাড়ির সাথে পারে? একসময় গাড়ি তার চোখের আড়াল হয়ে যায়, কিন্তু ইলগার এখনো চিৎকার চেঁচামেচি করছে। তখন সেই ড্রাইভার ইলগারকে বলে আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার উকিলের ড্রাইভার। ইলগার তখন শান্ত হয় আর জিজ্ঞেস করে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ড্রাইভার কোনো উত্তর দেয় না। কিছু সময় পর গাড়ি এসে ইলগারের পুরনো বাসার সামনে এসে থামে। ইলগার জিজ্ঞেস করে আপনি আমাকে এখানে কেন আনলেন? সে মাথা নিচু করে আছে, কিন্তু ড্রাইভারও কোনো কথা বলছে না। তখন আমরা হায়দার চাচাকে দেখতে পাই। সে হাসি মুখ নিয়ে গাড়ির পাশে আসে আর ঠিক প্রথমের মতো করেই দরজা খুলে দেয়, বলে ছোট সাহেব বের হন। ইলগার এখনো কিছু বুঝতে পারছে না, সবাই তার সাথে ঠিক আগের মতো ব্যবহার করছে। ঘরে ঢোকা মাত্রই ইলগারের সে সৎমা এসে ইলগারকে জড়িয়ে ধরে আর চুমু দিতে দিতে বলে প্রিয় বাচ্চা আমার, তোমাকে আমি কতদিন মিস করেছি, মাকে তুমি ক্ষমা করে দাও। সে ইলগারের সৎ ভাই বোনদেরও বলে এই দেখো তোমাদের বড় ভাই এসেছে, আসো ভাইয়াকে জড়িয়ে ধরো। ইলগার যে তার ছোট দুই ভাই বোনকে আদর করে। উকিল সাহেবও সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি ইলগারকে ওয়েলকাম করেন আর সোফায় বসতে বলেন। তিনি ইলগারের সৎমাকেও ডাক দেন, কিন্তু আমার আপনার মতো ইলগার এখনো কিছুই বুঝতে পারেনি। তখন উকিল বলতে শুরু করে ইলগার তোমার সৎমাকে সবকিছুই বলেছি, এখন তোমার জানার পালা। ব্যাস সাহেব মৃত্যুর আগে একটি ওসিয়তনামা করে গিয়েছেন। তিনি আগে থেকেই জানতেন তোমার এই সৎমা তোমার সাথে কি করবে, তাই তিনি এই ওসিয়তনামা কয়েক মাস আগেই করেছেন।
তিনি তোমাকে খুবই ভালোবাসতেন, তাই তার সকল সম্পত্তি তোমার নামে করে দিয়ে গিয়েছে। এই বাড়ি থেকে শুরু করে সবকিছু তোমার, সেগুলো তিনি লিখিত আকারে স্থায়ী করে গিয়েছেন। আর এটাও বলেছেন তোমার এই ছোট 2 ভাই বোনকে তুমিই দেখবে, কিন্তু তুমি প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত সবকিছু আমি নজর রাখবো। আর তাই আমি প্রতিনিয়ত তোমার উপর নজর রাখতাম। তিনি এই ওসিয়তনামা শেষে একটি নোট দিয়ে গিয়েছেন, তাই তোমাকে এতদিন জানানো হয়নি। তিনি লিখে গিয়েছেন এই ওসিয়তনামা তোমাকে তখনই জানানো হবে যখন তুমি মানুষ হিসেবে ম্যাচিউরড হবে, তোমার মধ্যে দায়িত্ববোধ আসবে। আমার কাছে মনে হয় সেই সময়টা চলে এসেছে। তুমি এখন একজন দায়িত্ববান ছেলে, তাই তোমার জিনিস তোমাকেই বুঝিয়ে দিচ্ছি। এই সবকিছুই তোমার। তুমি চাইলে কাউকে কিছু দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তখন ইলগার বলে ওঠে, আমি সকল সম্পত্তির অর্ধেক অংশ আমার এই 2 ভাই বোনকে দিতে চাই। আমি আমার মাকেও ঠকাতে চাই না, তাকেও আমি সম্পদের অংশ দিতে চাই। এ কথা শুনে ইলগারের সৎ মায়ের চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতে ইলগারকে শুকরিয়া বলে। ওখানে দাঁড়িয়ে থাকা সকলের মুখে হাসি ফোটে। ইলগারের সৎ মা ইলগারকে জড়িয়ে ধরে কাঁদছে। দৃশ্য এখান থেকে চলে আসে ইউসুফদের বাসায়। ছোট মানুষ ইউসুফ এখনো মন খারাপ করে বসে আছে। তার মা তার কাছে আসে আর বলে, বাবা স্কুলে যাবে না? আমরা তো পুলিশকে জানিয়েছি, ইনশাল্লাহ দেখো ইলগারের কিচ্ছু হবে না। ইউসুফ বলে, মা ওকে আমার সামনে থেকে নিয়ে গেল। ইলগার শুধু আমার বন্ধু না, ও আমার ভাইয়ের মতো। আমি ওর জন্য কিছুই করতে পারলাম না। মা তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। তখনই বাইরে হর্নের শব্দ শোনা যায়। ইউসুফ সাথে সাথে দৌড়ে বাইরে বের হয়। আমরা দেখতে পাই দরজার বাইরে ইলগার দাঁড়িয়ে আছে। তার সেই পুরনো পোশাক, দামি জামা, দামি জুতো। ইউসুফ দেখে তো অবাক। পেছনে দামি গাড়িও দাঁড়িয়ে আছে। ইউসুফ বলে, ভাই তুমি অনেক বদলে গিয়েছো। ইলগার বলে, না, টাকা পয়সায় মানুষ বদলায় না। টাকা আজ রয়েছে, কাল নেই। সবথেকে মূল্যবান হচ্ছে মানুষের সম্পর্ক। মানুষের মূল্য হয়, টাকার নয়। তোমরা আমার বিপদের দিনে আমাকে সাহায্য করেছো, তাই আজ আমি একটা আবদার নিয়ে এসেছি। তুমি আর মা এখন থেকে আমার সাথে থাকবে। কথা দাও বন্ধু, আমার কথা তুমি ফেলবে না। ইউসুফ মুচকি হাসি দেয়, সেই সাথে তার মাও। গাড়িতে বসে থাকা উকিলের মুখেও হাসি ফোটে। এখান থেকে দৃশ্য চলে আসে ইলগারের সত্যিকারের বাবার কাছে। সে 1 গ্লাস পানির জন্য মুনজারিনের কাছে অনুরোধ করছে, কিন্তু এই মহিলার ব্যবহার তো আপনারা জানেন। সে পানি নিয়ে আসে ঠিকই, কিন্তু ইলগারের বাবাকে অনেক বকাঝকা করতে থাকে। আর ঠিক তখনই ইলগারের বাবার হাত ফসকে গ্লাসটি পড়ে যায়, সাথে সাথে ভেঙে যায় গ্লাসটি। মুনজারিন ইলগারের বাবাকে অনেক মারতে থাকে। তিনি বারবারই ক্ষমা চাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হয় না। তখন মুনজারিন বলে, অনেক হয়েছে, কালই তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, ওটাই তোমার যোগ্য জায়গা। ঠিক তখনই আমরা দরজার বাইরে ইলগারকে দেখতে পাই। মুনজারিন তাকে দেখে খুবই বিরক্ত হয় আর বলে, আবার এসেছো কেন? নতুন পোশাকও পরেছো দেখছি, তা কার কাছ থেকে চুরি করে আনলে? ইলগার চুপ করেই আছে। তখন পাশ থেকে বাচ্চা মেয়েটি বলে ওঠে, মা, ইলগার ভাই আসলেই বড়লোক হয়ে গিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি বাইরে যেয়ে দেখো। মুনজারিন সাথে সাথে বাইরে বের হয় আর সেই উকিল সহ দামি গাড়ি দেখে। মুনজারিনের যা বোঝা সে বুঝে গিয়েছে এতক্ষণে। সে ঘরের মধ্যে আসে। মুহূর্তের মধ্যেই আমরা যেন এক অন্য মহিলাকে দেখছি। সে বলে, আমার প্রিয় বাচ্চা ইলগার, তুমি না খেয়ে কিন্তু যাবে না। আমার স্বামীর পানি প্রয়োজন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আর আমি সবার জন্য রুটি আর মাংস করছি, আমরা একসাথে খাবো। যাও ইলগার, যে তোমার বাবার সাথে কথা বলো। মুনজারিন বাচ্চাদের নিয়ে কিচেনে চলে যায়। ইলগার যেয়ে বাবার পাশে বসে। বাবা বুঝতে পারেন। এদিকে ছোট ভাই মুসাও এসেছে। বাবা ইলগারকে জড়িয়ে ধরে বলেন, হাসান বাবা, তুমি এসেছো? ইলগার বলে, হ্যাঁ বাবা, আমি এসেছি, আর তোমাকে মুক্তও করে নিয়ে যাব। বাবা ইলগারকে বুকের সাথে চেপে ধরেন। এরপরে দৃশ্য চলে আসে গাড়ির মধ্যে। উকিল সাহেব ইলগারকে জিজ্ঞেস করে, এখন আমাকে কি কি করতে হবে? ইলগার বলতে শুরু করে, প্রথমত আমার বাবার চিকিৎসা যত দ্রুত সম্ভব করতে হবে। বাবাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হবে। আমার এই ঘরে সকল ভাই বোন আমার সাথে থাকবে, তাদের পড়াশোনা থেকে সবকিছুর দায়িত্ব আমার। উকিল সাহেব জিজ্ঞেস করে, আপনার এই সৎমা মুনজারিনের কি হবে? ইলগার বলে, দেখুন, সে যদি অন্য ভাই বোনদের জন্য একজন ভালো মা হয়, তাহলে তার সকল দায়িত্ব আমি নিব। উকিল বলে, কিন্তু উনি তো তোমার আর তোমার বাবার উপরে অনেক নির্যাতন করেছে। ইলগার বলে, এটা সত্য, কিন্তু এটাও তো সত্য, উনি আমার বাবার দেখভাল করেছেন এত বছর। টাকার লোভে হোক আর যে কারণেই হোক, এতটা বছর আমার বাবাকে উনিই খাবার দিয়েছেন। আর যখন সবাই ভালো সময় উপভোগ করবে, তখন ওনারও তো অধিকার আছে ভালো সময় উপভোগ করার। দেখুন, একসময় আমিও ভালো ছিলাম না, অনেক অহংকারী ছিলাম। এখন পরিবর্তন হয়েছি। আল্লাহ চাইলে তিনিও একদিন পরিবর্তন হবেন। দৃশ্য এখান থেকে চলে আসে মুভির একদম শুরুতে। ইলগা সেই শুরুর দৃশ্যের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। সে টিচার ক্লাসে ঢোকেন। তিনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু তিনি যখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, সেখানে ইলগার বড় করে তার কাছে সরি বলেছে। ম্যাম তখন এসে ইলগারকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
দেখুন, আমি বলছি না জীবনে টাকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু তারও একটা সীমা থাকা দরকার। দেখুন, অভাব কখনো টাকা দিয়ে পূরণ করা সম্ভব না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীরও ব্যাংকে ঋণ রয়েছে। এই অর্থ সম্পদ আর টাকা ইনকামের মোহ যখন আপনাকে অহংকারী করে তুলবে, তখনই বুঝবেন ওই সম্পদ আপনার জন্য ক্ষতিকর। ওটা আর আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, সেটা আপনার নিজের জন্য হোক কিংবা পরিবারের জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, একজন দিনমজুর যে সারাদিন ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে, তার রাতের ঘুমটা ভালো হয়, নাকি একজন ঘুষখোর ঋণ খেলাপি যে অবৈধভাবে টাকা ইনকাম করে তার রাতের ঘুমটা ভালো হয়? কি মনে হয় আপনার? মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো এই মুভির গল্পটি আমাকে অবশ্যই জানাবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। দেখুন, সবার কমেন্টের হয়তো আমি উত্তর দিতে পারি না, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। বলতে পারেন কমেন্ট পড়াটা আমার অনেক প্রিয় একটা কাজ। আরেকটি কথা, এই ভিডিওতে আপনারা যে লাইক অথবা ডিসলাইক দেন, সেটা থেকে বুঝতে পারি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তাই অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।